আচ্ছা, ক্ষমতাকে কিভাবে একচেটিয়া হওয়া থেকে আটকানো যায়? কিভাবে এটা নিশ্চিত করা যায় যে একজন মানুষ বা একটা গোষ্ঠী যেন সবকিছুর মালিক না হয়ে যায়? আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আর তার জন্য আমরা ক্ষমতার বিভাজন নীতিটা একটু বোঝার চেষ্টা করব, যেটা কিন্তু আধুনিক গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, একবার ১৭ বা ১৮ শতকের ইউরোপের কথা ভাবুন তো। এমন একটা সময় যখন একজন রাজার হাতেই থাকত দেশের সব ক্ষমতা। মানে তিনিই ছিলেন আইন, তিনিই বিচারক, আবার দেশটাও চালাতেন তিনি। ফ্রান্সের রাজা ১৪১০ লুইয়ের এই বিখ্যাত কথাটা শুনলেই তখনকার পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যায়। এর সোজা মানে হল শাসকের যা ইচ্ছে সেটাই শেষ কথা। তার কথাই আইন, তিনিই রাষ্ট্র। এখানে সাধারণ মানুষের অধিকার বা স্বাধীনতার কোনো প্রশ্নই উঠত না। আর এই সিস্টেমটাকেই বলা হতো নিরঙ্কুশ রাজতন্ত্র বা অ্যাবসলিউট মোনার্কি, যেখানে দেশের সব ক্ষমতা মানে আইন বানানো, সেই আইনটা চালু করা আর সেই আইন দিয়ে বিচার করা সবকিছুই থাকত মাত্র একজন লোকের হাতে। এর ফল কি হতে পারে ভাবুন তো? খুবই ভয়ঙ্কর। শাসক চাইলেই যখন খুশি যাকে তাকে জেলে পুরতে পারতেন, শাস্তি দিতে পারতেন। সাধারণ মানুষের কোনো মৌলিক অধিকারের কোনো গ্যারান্টি ছিল না, কারণ শাসক নিজেই তো ছিলেন খদিয়াচি আইন। এই যে একটা দম বন্ধ করা পরিস্থিতি, এই ব্যবস্থাটাই কিন্তু মানুষকে একটা অসাধারণ প্রশ্ন করতে বাধ্য করেছিল। শাসকের ক্ষমতা আসলে কোথা থেকে আসে, আর এর সীমাটাই বা কোথায়? এই নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হলো। প্রশ্নটা ছিল খুব সহজ কিন্তু মারাত্মক শক্তিশালী। যদি সব ক্ষমতা একজনের হাতেই থাকে, তাহলে কি আদৌ নিরপেক্ষ বিচার সম্ভব? ইংল্যান্ডের গৃহযুদ্ধ আর ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের মতো ঘটনাগুলো এই প্রশ্নটাকে আরও জোরালো করে তুলল। আর এটাই রাজনৈতিক চিন্তার জগতে একটা নতুন দরজা খুলে দিল। তবে এই ধারণাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দেখুন, ১৬৮৮ সালের বিপ্লব রাজার ক্ষমতাকে প্রথম বড়সড় ধাক্কা দেয়। ঠিক তার পরের বছরই ১৬৮৯ সালে দার্শনিক জন লক প্রথম ক্ষমতার ভাগাভাগির একটা প্রাথমিক আইডিয়া দেন। কিন্তু এর যে পূর্ণাঙ্গ রূপ, সেটা আসতে আরও প্রায় ৬০ বছর লেগে যায়। আর সেই কাজটা করেন ফরাসি দার্শনিক মন্টেস্কো। জন লক আর মন্টেস্কোর চিন্তাভাবনার মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লক বলেছিলেন আইন যারা বানাবে আর যারা সেই আইন প্রয়োগ করবে, এই দুটো ক্ষমতা আলাদা থাকা উচিত। কিন্তু মন্টেস্কো ব্যাপারটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি এর সাথে তৃতীয় একটা পিলার যোগ করলেন, সেটা হলো বিচার বিভাগ, যারা স্বাধীনভাবে আইনের ব্যাখ্যা দেবে। এই যে ত্রিমুখী বিভাজন, এটাই কিন্তু আজকের আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। মন্টেস্কোর পুরো তত্ত্বের মূল ভিত্তি ছিল একটা সহজ কিন্তু খুব গভীর দর্শন। তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য বাইরের কোনো শক্তি দিয়ে কাজ হবে না, বরং এক ক্ষমতাকে অন্য ক্ষমতা দিয়েই আটকাতে হবে। তার বিখ্যাত বই দ্য স্পিরিট অব দ্য লজে তিনি এই যুগান্তকারী কথাটা লিখেছিলেন। এর মানে কি? মানে হল সরকারের একটা শাখা শুধু নিজের কাজটাই করবে না, বরং অন্য শাখাগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, ক্ষমতার বাইরে যাচ্ছে কিনা সেদিকেও নজর রাখবে। এই আইডিয়াটাকেই আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স বলি। কিন্তু প্রশ্ন হল, এই নিয়ন্ত্রণটা এত জরুরি কেন? কারণ মন্টেস্কো বিশ্বাস করতেন ক্ষমতা জিনিসটাই এমন যা মানুষকে আকর্ষণ করে আর একসময় দুর্নীতিগ্রস্ত করে তোলে। যখনই ক্ষমতা এক জায়গায় জমা হয়, সেখানে তার অপব্যবহারের ভয় থাকে। ওই যে বিখ্যাত কথাটা আছে না, অ্যাবসোলুট পাওয়ার কারাপ্টস অ্যাবসোলুটলি। নিরঙ্কুশ ক্ষমতা মানেই নিরঙ্কুশ দুর্নীতি। বেশ, তাহলে এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা বা স্বাধীনতার নকশা, এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এর কাঠামোটা একটু সহজ করে ভেঙে দেখা যাক। দেখুন, এই তত্ত্বটা রাষ্ট্রীয় ক্ষমতাকে পরিষ্কার তিনটে ভাগে ভাগ করে। প্রথমটা হলো আইন বিভাগ বা লেজিসলেটিভ, যাদের কাজ আইন তৈরি করা। দ্বিতীয়টা হলো নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ, যারা সেই আইনটা প্রয়োগ করে। আর ৩ নম্বরে আছে বিচার বিভাগ বা জুডিশিয়ারি, যারা আইনের ব্যাখ্যা দেয় আর কোনো সমস্যা হলে তা সমাধান করে। মন্টেস্কো খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে কেন এই তিনটে শাখাকে আলাদা রাখাটা জীবন মরণের মতো জরুরি। যেমন এই টেবিলে দেখুন, আইন বানানো আর আইন প্রয়োগের ক্ষমতা যদি একই হাতে চলে যায়, তাহলে স্বৈরাশাসন আসতে বাধ্য। আবার দেশ যারা চালাচ্ছে তারাই যদি বিচার করতে বসে, তাহলে তো জনগণের ওপর অত্যাচার হবেই। আর সবশেষে আইন প্রণেতারাই যদি বিচারকের কাজ করে, তাহলে তো আইনটাই পক্ষপাতদুষ্ট হয়ে যাবে। এই জটিল ধারণাটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। চলুন একজন স্কুল শিক্ষকের কথা ভাবি। ভাবুন তো, যদি একজন শিক্ষক নিজেই পরীক্ষার প্রশ্ন করেন, নিজেই তার মডেল উত্তরটা লেখেন এবং সবশেষে নিজেই সেই খাতাগুলো দেখে নম্বর দেন, তাহলে কি হবে? সেখানে কি আদৌ কোনো ন্যায় বিচার আশা করা যায়? একদমই না। ফলাফলটা হবে স্রেফ স্বেচ্ছাচারিতা।
রাষ্ট্রের ক্ষমতাটাও কিন্তু ঠিক এরকমই। 18 শতকের এই তত্ত্বটা কিন্তু শুধু বইয়ের পাতাতে আটকে থাকেনি, এটা সারা দুনিয়ার আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করে দিয়েছে। এই নীতির প্রভাব যে বিশ্বজুড়ে কতটা, তা বড় বড় দেশগুলোর সংবিধানের দিকে তাকালেই বোঝা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, এমনকি আমাদের নিজেদের দেশ বাংলাদেশের সংবিধান পর্যন্ত প্রায় সব গণতান্ত্রিক দেশের সরকার ব্যবস্থা এই ক্ষমতার বিভাজন নীতির ওপরই দাঁড়িয়ে আছে। যেখানে সংসদ আইন বানায়, সরকার সেটা প্রয়োগ করে, আর আদালত স্বাধীনভাবে বিচার করে, একে অপরের ওপর একটা ভারসাম্য রাখে। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলি, তাহলে এটাই: ক্ষমতার বিভাজন তত্ত্ব আসলে একটা সতর্ক বার্তা দেয়। যদি কোনো দেশের আইন বানানো, আইন প্রয়োগ করা এবং বিচার করার ক্ষমতাকে কঠোরভাবে আলাদা না রাখা হয়, তাহলে সাধারণ মানুষের স্বাধীনতা বিপদে পড়তে বাধ্য। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যায়। মন্টেস্কিউর মূল কথাটা যদি হয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে ক্ষমতায়, তাহলে আজকের এই জটিল দুনিয়ায় আমাদের চারপাশে সেই নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে? আর ক্ষমতার ধরন যখন প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তখন পুরনো এই রক্ষাকবচগুলো কি আর যথেষ্ট? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।